গাড়ির দাম 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দামে গাড়ি চালাচ্ছে। কত দূর যাওয়ার আমি তো দেখি, আমার সঙ্গে তো অনেক এনসিপি লিডাররা টকশো করতে আসে, অনেক। এদের বিচারটা কে করবে? আপনার কাছে মাসুদ কামাল, এতক্ষণ যে আলোচনাটা শুনছিলেন টিআইবির রিপোর্ট নিয়ে যে আলোচনাটা চলছিল, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্তর কথা থেকে যেটা পেলাম যে খুচরা দুর্নীতি হয়েছে, এটা আসলে খুচরা দুর্নীতির একটা চিত্র। আরো অনেক বড় বড় মেগা প্রজেক্টে আরো অনেক বড় দুর্নীতি, বড় ঘুষের লেনদেন হয়েছে। এটাকে তিনি বলছেন যে ঘুষ লেনদেন সেটি খুব কম পর্যায়ের, কম পরিমাণের একটা লেনদেন বলছেন। এখন এই টিআইবির এই জরিপ থেকে যে 81.5% মানুষ মনে করে যে ঘুষ ছাড়া সেবা পাওয়া অসম্ভব, এটার কি মাঠ পর্যায়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনার কি আসলেই মনে হয় যে সরকার বদলালেও মাঠ পর্যায়ে এটার কোনো পরিবর্তন হয় না? আগের সরকার থাকুক, ইন্টারিম থাকুক বা বর্তমান সরকার, কোনো পরিবর্তন কি আসে কিনা? দেখেন, প্রথমত প্রশ্ন হলো কি, আপনি পরিবর্তনটা আশা করবেন কেন? কেন পরিবর্তন হবে বলেন আপনি? ধরেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের একটা শাসন ছিল, ওই আমলে বড় বড় যারা নাকি লিডার ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তারা সবাই আজান দেয়া দুর্নীতি করতেন, ঠিক আছে, নিচের দিকে করতো। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, যে কথাটা নাকি ডক্টর সায়ন্ত বললেন যে প্রথম দিকে ওরা কতক্ষণ থতমত খেয়েছিল যে কি হয় কি হয়। আবার আরেকটা জিনিস ছিল যে রাস্তাঘাটে অনেকে এই ইয়াং ছেলেমেয়েরা ধরে তাদেরকে অপদস্থ করতে, এই জন্য কিছুদিন ভয়ও ছিল, আদর আপ্যায়ন করতে। হ্যাঁ। তো কিন্তু আলটিমেটলি কি হলো, অন্তর্বর্তীকালীন সরকারে যারা শীর্ষ পর্যায়ের ব্যক্তি ছিলেন তারা কি দুর্নীতিতে জড়ায় যান নাই? জড়াই গেছেন। এবং ওই দুর্নীতির খবর কিন্তু আমরা জানার আগে এই সমস্ত সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা আগে জানছে, কারণ তাদের হাত দিয়ে তো ফাইল গেছে, তারা একদম বুঝে না। তারা বুঝছে, যখন তারা দেখছে যে ওনারাও তো খান, তাহলে ওনারা আর আগের তো কোনো পার্থক্য নাই, তো ওনারা আবার দুর্নীতি করছে। এখন এটা হবে কোথার থেকে? আপনার তো একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, যে আপনি একটা উদাহরণ তৈরি করবেন যে দেখেন এই দুর্নীতি আমরা করি না, অথবা এই দুর্নীতি করার কারণে অমুকের শাস্তি হয়েছে। এই গত 2 বছরে কি কারো শাস্তি হয়েছে দুর্নীতির কারণে? দেখাতে পারবেন না তো। যা কিছু হয়েছে, কিছু কিছু আপনার মিডিয়া ট্রায়াল হয়েছে, যে মিডিয়ার থেকে একজন গেছে, একটা ক্যামেরা নিয়ে গেছে, গুনে গুনে টাকা নিচ্ছে, এর মধ্যে আবার দেখলাম যে নাকি ক্যালকুলেটর দিয়ে টিপে টিপে পার্সেন্টেজের হিসাব করে। এই যে মিডিয়ার ট্রায়ালগুলো, এইটুকু ছাড়া আর কিন্তু কোনো ভয় নাই, আর কিন্তু কোনো ভয় নাই, কেউ কিছু বলে না তো। আপনি এই যে কারণে তাদের মধ্যে এটা নিয়ে কি থাকবে? দেখেন, আমি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরেকটা ঘটনা ঘটছে, এই যে আপনার ওটা তো মধ্যে আসবেই না, আসেই না, ওটা হলো ওই যে আপনার গণহারে মামলা দেওয়া, 200-300 লোকের নামে মানে হয়েছে। এবং গ্রাম অঞ্চলে যেটা হয়েছে, ওরা ওইখানে একজন দালাল থাকতো, সে যাইতো থানায়, যে ওইকে বলতো যে আমাদের এলাকায় ধনবান কে কে আছে, ধনাঢ্য ব্যক্তি কে কে আছে, ওদের নাম দাও। নামটা দিয়াই ওই দালাল আবার তাদেরকে ফোন করতো যে আপনার নাম কিন্তু এই হত্যা মামলায় আছে, এখন এই নামটা তাড়াতাড়ি যদি কাটাতে চান, মানে একবার লেখা হয়ে গেলে তো আর কাটা যাবে না, যদি কাটাতে চান তাহলে কিন্তু এত টাকা দেওয়া লাগবে। 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা তারা দিয়ে দিত অবলীলায়, কারণ তাদের টাকা আছে। 1 নম্বর 2 নম্বর হলো কে ভাই ওই ঝামেলায় পড়তে চায়। তো এই দুর্নীতির কথা কিন্তু এখানে আসে নাই, এবং এটা যে কি ব্যাপক আকারে হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না, ভয়ঙ্কর। তো এই দুর্নীতিগুলি কি, আপনি একটা দুর্নীতি যদি আপনি একটা শাস্তিতে আওতায় আনতে পারতেন, এটা নিয়ে যদি মানুষ আলোচনা করতো যেটা ওই দুর্নীতিটা শাস্তি হয়েছে, তাহলে কিন্তু অন্য দুর্নীতিবাজরা একটু ঠান্ডা হইতো, তো ভয় পাইতো। তারপরে তাদের তো ভয় দেখান নাই, আপনিও ভয় দেখাতে পারেন নাই, তারাও নিজ দায়িত্বে কোনো ভয় পাওয়ার চেষ্টা করে নাই, যে কারণে এটা অব্যাহতভাবে চলছে। পাসপোর্ট অফিসে আমরা কি বলি জানেন, পাসপোর্ট অফিসে যাই, যে দেখি যে লাইনটা একটু ছোট, বিরাট খুশি আমরা, লাইন ছোট, আর কিন্তু কে কিছু না। কিন্তু তারপরে ওই যে এখানে দালাল আসে, বলে ভাই চলেন আপনাকে নিয়ে যাই, নিয়ে যায়। এখন সে এত কষ্ট করে আপনি নিয়ে গেল, আপনি তাকে আপনি তো ধরেই নিছেন যে টাকা দেওয়া ছাড়া এখানে সম্ভব না। এই যে আপনি ধরে নিছেন, এটা আপনাকে ধরতে হচ্ছে। যে কথা আপনি বললেন যে 81% লোক মনে করে যে দুর্নীতি ছাড়া আমার কাজটা হবে না, এই যে মনে করাটা, এটা কি ওই লোকটা দোষ? ওই লোকটা ওর বাবা তোকে শিখাই দেয় নাই যে টাকা ছাড়া কিন্তু হবে না। ও এখানে যায় নিয়ে ওখানকার পরিবেশ পরিস্থিতি দেখে এসে সিদ্ধান্ত নিছে যে টাকা না দিলে আমার কাজটা হবে না। আচ্ছা, আবার 61.3% পরিবার দুর্নীতির শিকার হয়ে কোনো ধরনের অভিযোগই করেনি, কারণ তারা মনে করে যে আসলে
পুরো ব্যবস্থাটাই আসলে দুর্নীতিগ্রস্ত, আমাদের সিস্টেমটাই এরকম। এই কারণে রাষ্ট্রের প্রতি এক ধরনের আস্থার সংকট নাগরিকের এটা প্রতিফলিত হয়। এটি দূর করতে অন্তর্বর্তী সরকার পারেনি। এই সরকার কতটুকু সফল হচ্ছে বলে আপনার মনে হয় এটা এখন বোঝা যাবে না। পরে? মাত্র 4 মাস তো, এখন আপনি কিছু বুঝবেন না। 2 দিন আর কদিন যাক তখন বুঝবেন। তবে এখন পর্যন্ত কোনো নমুনা দেখি নাই কিন্তু। শুনেন, এই যে লোকটা মনে করতেছে যে কেন তারা কমপ্লেন কি কারণে করে না বলেন তো? কমপ্লেন করে না এই কারণে তারা জানে যে কমপ্লেন করলে আমার কাজটা হবে না। আমি ওনাকে টাকা না দিলে আমার ফাইল নড়বে না, এটা আমি জানি। কিন্তু ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করি না এই কারণে, যদি আমি ওনার বিরুদ্ধে কমপ্লেন করি তাহলে আমার এই কাজটা আর হবেই না। আচ্ছা, আমলারা ধরাছোঁয়ার বাইরে ওনার সবসময় পরিবর্তে যাকে দেওয়া হবে সেই কাজটা ধরবেই না, কারণ তারা তো পরস্পরের সহকর্মী। ধরবে কেন? আমার এই কাজটাই হবে না, কিন্তু আমার তো কাজটা করা দরকার। পাসপোর্টে দুর্নীতি হয় কেন জানেন? পাসপোর্টে ওখানে একটা আর্জেন্সি কাজ করে। কিন্তু আমি বাইরে যাব, ভাই আমি বাইরে যাওয়ার সময় খরচ করবো 7 লাখ টাকা। তারপর আমার সামনে অপার ভবিষ্যৎ কল্পনা, হ্যাঁ এই কল্পনা আছে সামনে। কারণ এর মধ্যে আমি 2,000 টাকা 3,000 টাকা দিয়ে আমাকে কোনো গায়ে বাজবো নাকি? গায়ে বাজে না তো, আমি দিয়ে দেই। এবং আমি ধরেই নিছি এটা না করলে আমার খবর আছে, এটা না করলে আমি কাজ হবে না। আমলাদের কেন স্ক্রুটিনিং হয় না? এই বিষয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। যে আমরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাই, যে সরকারই আসুক না কেন সবসময় তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চায় না কোনো সরকার, বা তাদের প্রশ্নবিদ্ধ করতে চায় না। এটার মূল কারণ হলো এদের বিচারটা কে করবে? পলিটিশিয়ানরা করবে। আমাদের পলিটিশিয়ানরা ম্যাক্সিমামই আমলাদের উপর নির্ভর করে। সমস্যাটা হলো ওই জায়গায়, এটা নির্ভর করে। আমি অনেক এরকম বড় বড় পলিটিশিয়ান দেখছি, মন্ত্রীকে দেখছি, প্রতিমন্ত্রীকে দেখছি। একটা ফাইল নিয়ে আসলো, জিজ্ঞাসা করে এই সেক্রেটারি সাহেবের ডাক দাও। সেক্রেটারি সাহেব আসে, বলছে যে এখানে কি এটা কি সাইন করবো? বলে করেন তো করে, কারণ সে তো বুঝে না, তার তো সময় লাগবে এটা বুঝতে। একজন লোক মনে করেন, ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখন হচ্ছে, ওনার বয়স হয়ে গেছে, ধরে নিলাম পড়াশোনা করা লোক, ধরে নিচ্ছি স্মার্ট লোক, ধরে নিচ্ছি সৎ লোক। কিন্তু আপনি বলেন তো, ওনার জীবনের এত বছরের জীবনে উনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন কয় ঘন্টা মন্ত্রী হওয়ার আগে? উনি তো মন্ত্রী হওয়ার আগের জন্য ভাবতেন না যে আমাকে স্বাস্থ্য খাতটা দেখতে হবে। উনি তো ভাবেন না রে ভাই। এখন উনি ওনার সততা দিয়া হয়তো অনেক কিছু করতে চাচ্ছেন, হয়তো বা, কিন্তু ওটা নিয়ে আবার দেখা যাচ্ছে যে হিতের বিপরীত হয়ে যাচ্ছে। খাতা কলম নিয়ে রোল কল করা আরম্ভ করছেন উনি। উনি তো এটা ভালো বুঝে গেছেন হয়তো বা, কিন্তু হচ্ছে নাকি, মানে বিষয়টা হলো কি, এইটা বুঝতে হবে। ওনার কিন্তু কোনো প্রিপারেশন তো নাই। আপনি আমারে পছন্দ করেন, আমার ধাক্কায় ধুক্কায় নিয়ে প্লেনের ককপিটে ঢুকাই দিলেন, তুমি এবার প্লেন চালাও, কারণ তোমার উপর আমার আস্থাটা সর্বোচ্চ পর্যায়ের, চালাতে পারবো। আমি তো একদিনও আমি ট্রেনিং দিই নাই। ওনাদের কোনো প্রিপারেশন আছে? প্রিপারেশন তো নাই। এখন সেই কারণে উনি করে কি, ওই আমি পাইলট যাই না, কো পাইলটের উপর ডিপেন্ড করি, এই তুমি চালাও আমি আসি। তখন ওনারা চালায় মনের মাধুরী মিশে, এবং ওনারা আবার ওনাকে ইনফরমেশন দেয়, দেখেন স্যার এটা হয়েছে, এটা হতে, এটা ভালো হয়েছে, অমুক হয়েছে। আপনাকে তো অনেকে হ্যাভি প্রশংসা করলো, পিএম পর্যন্ত আপনার প্রশংসা করতেছে। তো উনি তো মোটামুটি আনন্দের সাগরে ভাষাভাষী শুরু করলো। আবার আসবো মাসুদ কামাল আপনার কাছে। স্যার তুষার, কিছুক্ষণ আগে বক্তারা বলছিলেন যে টিআইবির রিপোর্ট বলছে যে গ্রামাঞ্চলের নিম্ন আয়ের মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী, নারী, আদিবাসী, প্রতিবন্ধী আয়ের অনুপাতে শহরের চেয়ে ঘুষের শিকার হয়েছে 66%, বনাম 58.5%। যে প্রান্তিক মানুষের রক্তের উপর আমরা যদি বলি যে জুলাই বিপ্লব হলো, এখন তাদেরকে যখন ঘুষ দিতে হয়, তবে আপনাদের জুলাই চেতনার বাস্তব প্রতিফলন আপনি কোথায় দেখেন? সাধারণ মানুষ আসলে কোথায় দেখে? এটা তো আনফরচুনেট, কিন্তু অন্তর্বর্তী সরকার ছিল কতদিন? সম্ভবত 2 বছর কম। তাদের হাতে এমন কোনো ম্যাজিক ছিল না যে তারা এগুলো ঠিক করতে পারবে। আর তাছাড়া এই ধরনের একটা কি বলে এলিট ফরমেশনের গভর্নমেন্ট দিয়ে আপনি প্রান্তিক পর্যায়ের দুর্নীতি থামাবেন, এটা তো অসম্ভব ছিল। তখন আপনার কোনো জনপ্রতিনিধি ছিল না বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, ইউএন এবং ডিসিরা অল ইন অল হয়ে গেছিলেন, এবং আপনি তাদের নামে ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এবং বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হয়েছে। এই প্রশাসকরাও নানা ধরনের দুর্নীতি করেছেন, এবং মানে ওই যে কাজ পাইয়ে দেওয়ার জন্য যে সুবিধা, এগুলো তারা করেছেন। ফলে এই প্রশ্নটা খুবই যৌক্তিক, এবং এই প্রশ্নটা থাকে যে বাংলাদেশের মানুষ সবসময় কষ্ট করে, তারা বিসর্জন দেয়, কিন্তু তারা এটা রেজাল্ট পায় না। এটা তো নতুন কোনো বিষয় না, এটা সবসময় হয়ে আসছে। 71-এর পরেও আপনি ওই যে আবার মানে 1 বছরের মাথায় আবার তোরা মানুষের মতো সিনেমা বানাতে হয়েছে এখানে।
মুক্তিযুদ্ধের যে স্খলনগুলো নিয়ে, অবক্ষয়গুলো নিয়ে। তো এটা হচ্ছে যে আমাদের এখানে ওই জাহিদ সাহেবের ওই কলামটার কথা আমি আবারও টানি। উনি খুব সুন্দর, খুব অল্প কথায় বলেছেন, এখানে পরিবর্তন বিরোধী জোট বা শক্তি অত্যন্ত শক্তিশালী এবং তারা নানাভাবে তাদের মানে গোষ্ঠীগত স্বার্থ, তাদের ক্ষমতা এবং তারা যে ধারণার উপর ভিত্তি করে ক্রিয়াশীল থাকে, এগুলো দ্বারা তারা পরিবর্তনকে আটকে দিতে পারে। আবার যারা পরিবর্তন চায় সমাজে, তারা সবাই আলাদা, বিচ্ছিন্ন। হ্যাঁ, এবং তাদের মধ্যে অসংখ্য, আপনি এখন দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ঢোকেন, আপনি দেখবেন যে কি নিয়ে এখন আপনার মনে হবে যে 2 ঘন্টা আপনি ওখানে থাকলে মনে হবেন যে একটা পাগলাগারদে ঢুকেছেন। মানে আমার এরকম মনে হয় যে একটা পাগলাগারদে ঢুকেছে, এবং এত বিষয় এবং পরস্পরের কাদা ছোড়াছুড়ি, অ্যাটাক পাল্টা অ্যাটাক এগুলো চলছে, অথচ বাস্তব সমস্যা আপনার কোথায় পুশিন হচ্ছে, কোথায় আমাদের সরকার চিনে গেছে, ওখানে কি হচ্ছে, যেগুলো রিয়েল প্রবলেম, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। সারাক্ষণ একটা কালচারাল ফাইট ওখানে চলছে। তাহলে এই যে যারা এবং কারা করছে, তারাই যারা সমাজে একটু সংবেদনশীল মানুষ হিসেবে পরিচিত, অ্যাক্টিভিস্ট ব্যাকগ্রাউন্ডের, বা যারা সমাজে পরিবর্তন চায়, যারা ক্রিটিক করে, তো তাদের মধ্যে তারা এটা এখনো পর্যন্ত বের করতে পারে নাই যে কিভাবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা একটা মিনিমাম ঐক্য বজায় রাখবো এবং একটা চাপ সৃষ্টি করবো যারা পরিবর্তন চায় না। এই পরিবর্তন বিরোধী শক্তি তো অনেক, আপনাদের মধ্যে তো ঐক্য ছিল, না হলে তো আর না, ঐক্য একটা অত্যন্ত, ওটা একটা মোমেন্টারি, ওটা একটা মুহূর্তের ঐক্য, এবং এরপরে ঐক্য ভেঙে গেছে। এবং এই ঐক্য ভেঙে দেওয়ার জন্য মানে একটা তো ভেঙে যায় নানা কারণে, হ্যাঁ, ওই একটা পার্টিকুলার সময়ে কারা ক্রিয়াশীল আছে, তাদের ওই ব্যক্তিগত নানা ধরনের ট্রেড, আচার আচরণ, এগুলো ভূমিকা রাখে। কিন্তু এটার পাশাপাশি আপনার একটা সংঘবদ্ধ প্রয়াস ছিল এই ঐক্য ভেঙে দেওয়ার জন্য। মানে নানা ধরনের ওই যে যারা পরিবর্তন বিরোধী সেই শক্তিগুলো আমি বলছি, তারা এটা চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। এবং এই 1.5-2 বছরের সরকারের মধ্যে ধরেন একেবারে মানে যেটাকে বলে আদি পাপ থেকে আপনাকে শুরু করতে হবে। ওই সরকারটা যেভাবে ফরমেশন হয়েছিল, ওটার মধ্যেই তো এই আপনার মানে কতগুলো ভালো ফেস, কতগুলো ভালো মানুষ এই সরকারে আছে। এর বাইরে তাদের তো এরকম সমাজে রূপান্তর করার জন্য যে ধরনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন এবং যে ধরনের সংগ্রাম দরকার, সেটাই ছিল না। ফলে তারা তো এটা করতে পারবে না। এত সমালোচনার পরেও আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে সরাতে পারি নাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে পারিনি, মানে তৎকালীন। তাহলে এবং আপনি কি ওইখানে আপনি ভাবছেন যে এই হেয়ার রোডের যে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা থাকতেন, ওখানে ড্রয়িং রুমে বসে 7টা-8টা মানুষ মিলে আপনি ঠিক করে ফেলতে পারবেন ওভার দ্য ফোন? কুড়িগ্রামে যা ঘটেছে আপনি এখান থেকে ঠিক করতে পারবেন, আপনি পঞ্চগড়ের ঘটনা ঠিক করতে পারবেন? ভেবে দেখেন, এটা কিন্তু লিটারালি ইম্পসিবল। ফলে এই সময়টাতে আমি মনে করি বাংলাদেশের প্রশাসন, মানে সামরিক বেসামরিক যে বড় বড় বিষয়গুলোর দিকে তারা নজরপাত করেছে, আলোকপাত করেছে, কিন্তু আমি যদি বলি ঢাকার বাইরের বিষয়গুলো, প্রান্তিক পর্যায়ের দিকে তারা নজর দেয়নি, দিতেই পারে না। তাদের কাছে বাংলাদেশে আমি মনে করি যে 90% পিকচার ছিল না, থাকার কোনো কারণ ছিল না। এবং এটার সুযোগে এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র ওই সময়ে তারা এমনিতেই অত্যন্ত পাওয়ারফুল, আরো পাওয়ারফুল হওয়ার সুযোগ পেয়েছে। আচ্ছা, পরিবর্তন বিরোধী জোট অত্যন্ত শক্তিশালী ছিল, আপনি মাত্রই বললেন। পরিবর্তন বিরোধী জোট যদি খুব শক্তিশালী হয়ে থাকে, তাহলে আপনাদের যে জোটটা, বৈষম্য বিরোধী যে দলটা ছিল, ওই সময় অনেক পাওয়ারফুল ছিল। পরিবর্তন বিরোধী জোটের থেকেও আমরা অনেক ক্ষেত্রে মনে করি ওই সময় খুব শক্তিশালী ছিল এই দল, নাহলে এত বড় অভ্যুত্থান হয় না। ময়মনসিংহ 10 আসনে বিএনপি সংসদ সদস্য আখতারুজ্জামান বলেছেন যে অনেকে জুলাই চেতনা বিক্রি করেন, এমন মন্তব্য করেছেন। তাদের অনেকে আগে রিকশায় চড়তেন, এখন তারা প্রাডো গাড়িতে চলেন। এখন জুলাই চেতনা বিক্রি কারা করেছে? এটা একটা খুব সুন্দর পলিটিক্যাল বক্তব্য যে আগে রিকশায় চড়তেন, এখন পাজেরোতে চলেন। এগুলো স্পেসিফিক বলা উচিত। এবং জুলাই চেতনা তো মানে জুলাই চেতনার আমরা যেটা করতে চেয়েছি সেটা তো কিছু হয়ই নেই। বিক্রি কিভাবে করবে কে? বিক্রি করার তো প্রশ্নই আসে না। বরং এখন মানে জুলাই জাদুঘর আপনি বানাচ্ছেন, খোদ জুলাই জাদুঘরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। এবং কয়েকজন যারা প্রমিনেন্ট ব্যক্তি ছিলেন নানাভাবে, তারা এই জিনিসটা, আমরা হয়তো এখনো সবকিছু বলতে পারবো না, বলার মতো সময় আসে নাই, যাদেরকে দুধে দোয়া তুলসী পাতা মনে হয়, যারা ধরেন নিজেদেরকে বিশ্বের কাছে, বাংলাদেশের ভেতরে এই গণ অভ্যুত্থানের সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে হাজির করেছেন, তাদের কারোর অনেক ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে, অনেক দার্শনিকতা, অনেক আপনার কি বলে ব্যক্তিগত নিয়ন্ত্রণের ইচ্ছার কারণে অনেকগুলো জিনিস নষ্ট হয়েছে। সেটা বলার সময় এখন আসে নাই। এখন যারা হচ্ছে সবকিছু একদিকে ঠেলে দিতে চায়, যে কামান দাগাও একদিকে, এবং এটা করে আপনার অন্য সমাজের যারা ওই এনসিপির বিরুদ্ধে একটু কথা বলতে চায়, বৈষম্য ছাত্র আন্দোলনকে একটু বিতর্কিত করতে চায়, তাদেরকে খুশি করে। যারা খুশিটা করতে চাচ্ছে এই মুহূর্তে, তারা যে 2 দিন পরে এটার বাইরে থাকবে সেরকম কিন্তু না। তাদেরকেও আপনার প্রশ্ন মানে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যে যাদের হাতে মানে পুরো ছাত্র সমাজ, জনগণ যাদের দিকে তাকে বিশ্বাস করেছে এবং যারা নিজেদেরকে এই গণ অভ্যুত্থানের এক ধরনের কারিগর হিসেবে দাবি করেছে, তারা কি করেছে ওই সময়? যদি আপনি বলেন যে আপনাকে কাজ করতে দেয়া হয় নাই,
এখন কিন্তু এটা শোনা যায়, খুব পপুলার। দেখবেন আপনি যখন প্রশ্ন করবেন তখন কেউ কেউ বলবে যে আমাকে ভাই কাজ করতে দেওয়া হয় না। তো আপনাকে কাজ করতে না দেওয়া হলে আপনি যাদের ম্যান্ডেট নিয়ে গেলেন, ছাত্র এবং জনগণ, তাদেরকে আপনি বললেন না কেন যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না? আপনি তো শেষ দিন পর্যন্ত থাকলেন, মানে থাকলো তো অনেকে। তো এই অনেকগুলো জিনিস আছে, সেগুলো আপনি যখন এই ইতিহাসটা নিয়ে নির্মোহভাবে আমরা কথা বলতে পারবো, বলার সময় হবে। এখনো তো আমরা সবাই অ্যাক্ট করছি ইতিহাসের মধ্যে, ফলে আমরা সব কথা এখনো বলতে পারছি না। যখন বলার সময় হবে তখন আরো অনেক কিছু আমরা আশা করি জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, একই প্রসঙ্গে আসছে আপনার কাছে। এই অভিযোগের যে অভিযোগটা নিয়ে কথা বলছিলাম, ময়মনসিংহ 10 শাসনে বিএনপির সংসদ সদস্য আখতারুজ্জামান বলেছেন যে অনেকে জুলাই চেতনা বিক্রি করে, আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চলেন। এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সংসদে বলেছেন যে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশ সহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বা কোনো অসদুপায়ের প্রমাণ মেলানো যায় তবে সংসদ থেকে ইস্তফা দেব। বিএনপি এখন ক্ষমতায়, তো এসব অভিযোগ না করে তদন্ত ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আসলে সংসদে উত্তাপ ছড়াতে কি কিছু ইস্যু ওঠানো হয়, নাকি সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনাগুলো বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন আপনি? কিছু জিনিস আছে তদন্ত করে পাওয়া যায় না, তদন্ত করে প্রমাণ করা সম্ভব নয়। কিছু জিনিস তারপরও ঘটে, কিছু জিনিস পারসেপশন, কিছু জিনিস সাদা চোখে দেখা যায় কিন্তু প্রমাণ করা যায় না। আমার এখনকার এই একটু রং জ্বলে যাওয়া পুরনো শার্টটা 2 দিন পরি, কয়দিন পর দেখলেন প্রতিদিন শার্ট পরিবর্তন হচ্ছে আমার, ভালো ভালো ব্র্যান্ডের দামি শার্ট। প্রমাণ করা যাবে না যে আমি এই টাকার উৎস কিভাবে আসছে বা কি, কিন্তু আমার চাল চলন, আমার চাকচিক্য দেখলে বুঝতে পারবেন যে আমার একটু চর্বি জমছে স্কিনের নিচে, একটু চাকচিক্য চেহারায় আসছে। সুতরাং এইটা একটা, কিন্তু এটা হওয়া দোষের না। এটা পরিবর্তন তো তার পরিশ্রম দিয়ে হতে পারে, ব্যবসা দিয়ে হতে পারে, কাজ দিয়ে হতে পারে, পেশার সঙ্গে হবে। মূল বিষয় যেটা, সেটা হলো বাংলাদেশে যে আলোচনায় আমরা ছিলাম, দুর্নীতি বলেন, সুশাসন বলেন, দেশের যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেইটায় আমরা কতটা সফল হয়েছি বা হতে যাচ্ছি বা কতটা আস্থাশীল থাকছে মানুষ, এই আস্থাটা ইতিমধ্যে প্রায় নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কেন? কারণ বিএনপি মানে মোটা দাগে ফ্যাসিবাদ 16 বছর, এবং যারা তাদের পক্ষের ছিল তারা কেউ বিতাড়িত, পলাতক, আর কেউ দেশে আছে, চুপ করে আছে। কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদেরকে যদি ধরি, রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে যতটা ইতিবাচক পরিবর্তন, যে পরিবর্তিত, যে বেটার বিএনপি আমরা আশা করছিলাম, সেইখানে যদি নির্মোহ বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা ওই ইতিবাচক পরিবর্তনটা ক্ষেত্র বিশেষে দেখলেও, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা তার অ্যাটিচিউডে, তার বক্তব্যে দেখলেও সামগ্রিকভাবে দেখছি। ধরেন এই যে প্রতিহিংসা নিয়ে, খুব সিম্পল, আমার ওনার এই বক্তব্যটা এত ভালো লেগেছে যে ওনার সবাই যদি গ্রহণ করতো। তিনি বললেন যে আমার মা, তিনি রাতের বেলা হঠাৎ অসুস্থ, তাকে একটা হসপিটাল নিতে হবে, একটা হসপিটালের অ্যাম্বুলেন্স যেটা যে কাউকে দেওয়া উচিত। দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি প্রধান, অ্যাম্বুলেন্স দেয়নি। এখন আমি আই এম দ্য প্রাইম মিনিস্টার, চাইলে আমি ব্যবস্থা নিতে পারি, কিন্তু তাতে কি লাভ হবে আমার? দ্বিতীয় বলছেন যে এখন এমআরআই করলে, পরীক্ষা করলে আমার মেরুদণ্ডের ভাঙা হাড়টা বাঁকা পাওয়া যাবে, কারণ ওই টর্চারের পরে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, এখন বাঁকা অবস্থায় জোড়া লেগে গেছে, ওইভাবে আছে। এখন আমি যদি প্রতিশোধ নেই, তাহলে কি আমার এই বাঁকা হাতটা সোজা হয়ে যাবে? এটা যে কত বড় লেসন, এই লেসনটা তার দলের ফলোয়ার যারা নেতাকর্মী, তারা কত শতাংশ গ্রহণ করছেন? দুর্নীতির বিরুদ্ধে, সুশাসনের পক্ষে, দেশের পক্ষে, দেশের জন্য কাজ করার পক্ষে তিনি যা বলছেন, তার দলেরই কত শতাংশ গ্রহণ করছেন? জামায়াত ইসলাম ধরেন, জামায়াত ইসলামকে আপনি জুলাই গণ অভ্যুত্থানের পূর্ববর্তী জামাতের যা যা বিষয়গুলো অগ্রহণযোগ্য ছিল যাদের, তাদের ফলোয়ারদের বাইরের মানুষদের কাছে, সেইখানে তারা কতটুকু পরিবর্তন হয়েছে যে তারা একটা ভালো দল হয়ে গেছে। এনসিপির কাছে, তাদের কাছে নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে উত্থিত একটা ইয়াং ফোর্স হিসেবে যে পরিবর্তন, যে অ্যাটিটিউড, যেই রাজনীতি আশা করেছিলাম, সেখানে সেটাই বা তার প্রত্যাশা কতটুকু তারা ধরে রাখতে পেরেছে? তাদের কাছ থেকে কেউ প্রত্যাশা করেছিল তারা জামাত বা বিএনপির কারো পকেটে ঢুকুক? কারো কাছে এই প্রত্যাশা ছিল যে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে তাদের এই, আজকে যে নাম ধরেই বললেন হাসনাত আব্দুল্লাহ, এবং উপদেষ্টা ছিল এদের স্থানীয় সরকার উপদেষ্টা ছিল আসিফ,
তারা জেলা পরিষদের ইয়ে থেকে তাদের এলাকায় ধরেন বৈধভাবেই নিয়েছে, কিন্তু তার উপজেলায় কেন 10 কোটি টাকা যাবে? তাহলে পাশের অন্য উপজেলাগুলায় কেন পেল না? কিংবা আরো খারাপ উপজেলায় আসিফ কত কোটি টাকা দিয়েছেন? ফলে ওইটা তো এক ধরনের বৈষম্য, এটা দুর্নীতি না কিন্তু বৈষম্য। এইরকম অনেক ক্ষেত্রেই তারা যা বলেছে তারা কি তা করে দেখাতে পেরেছে। ফলে আমি প্রধান রাজনৈতিক ফোর্স হিসেবে তিনটা শক্তি বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি নিয়ে যদি রাজনৈতিক অবস্থান নিয়ে নির্বাহ বিশ্লেষণ করেন, তাহলে যে পরিবর্তনের অঙ্গীকার এরা করেছিল সেই পরিবর্তন তো কারোর মধ্যেই খুব রিমার্কেবল পাচ্ছি না আমরা। তাহলে রাজনীতি পরিবর্তন না হইলে আমলারা পরিবর্তন কিভাবে হবে, প্রশাসন পরিবর্তন কিভাবে হবে, অন্যান্যগুলো কিভাবে হবে? এই যে সেবা খাতের দুর্নীতির কথা বললেন, সেটাই বা চেঞ্জ কিভাবে হবে? যে অভিযোগগুলো করা হচ্ছে এনসিপির সংসদ সদস্য বা তাদের বিরুদ্ধে যে কথাটা বলা হচ্ছে, তাদের মধ্যে পরিবর্তন এসেছে বা অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে, এই ধরনের পরিবর্তন বিএনপি নেতাদের মধ্যে আসে? হ্যাঁ, আসছে তো। আমি তো সেটাই বললাম, আমি তো প্রথমে বিএনপি সমালোচনাটাই করলাম, তারপরে জামাত করলাম দলের স্কেল হিসেবে, তারপর এনসিপি করলাম। আমি বলছি তিনটা দলই তাদের প্রতি যে জেনারেল এক্সপেকটেশন ছিল, যে পরিবর্তনের যে অঙ্গীকার তারা করেছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নে কেউই পাশ করে না। কিছু কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে, এটাও সত্য, এটা ধরে ধরে সব দলেই দেখানো যাবে, কিন্তু সেটা পাস নম্বরও পায় না আমার দৃষ্টিতে। অন্তত তারা এই তিনটা গ্রুপের কেউই 5 নম্বরও পায় না। কিন্তু আমাদের 16 বছরের নিপীড়নের মুখে থেকে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সে আকাঙ্ক্ষার ধারে কাছে যেতে পারছে না। তো রাজনৈতিক শক্তি যদি সে পরিবর্তনের আকাঙ্ক্ষার 5 নম্বর না পায়, তাহলে দেশের সামগ্রিক ব্যবস্থা, যেটা শুধু সরকারকে দোষারোপ করলে হবে না, শুধু বিরোধী দলের দোষারোপ করলে হবে না, সিস্টেম, কালচার, সেখানে যে পরিবর্তন দরকার, তাহলে ধীরে ধীরে দুর্নীতি তো একদিনে কমানোর বিষয় না, ধীরে ধীরে কমে। রোধ করা তো অসম্ভব। বাংলাদেশের মতো এরকম তৃতীয় বিশ্বে, উন্নত বিশ্ব যারা আমাদেরকে করে তালিকা করে শীর্ষ বা কত নাম্বারে আছে দুর্নীতির তালিকা করে আমাদের তকমা দেয়, ওরা তো আমাদের ঘুষ দেয় কাজ পাওয়ার জন্য। আমাদের দেশে বড় বড় ইন্টারন্যাশনাল টেন্ডারে তারা কি মনে হয় না আপনার ঘুষ লেনদেন করে? তাদের দেশে ঘুষ দিলে তারা মেরে ফেলে, বিচারের আওতায় আনে, কিন্তু সে অন্য দেশে ঘুষ দিয়ে কাজ পেতে চায়। এটা তো সারা বিশ্বব্যাপী হচ্ছে। সুতরাং ঘুষ লেনদেন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বন্ধ করা অসম্ভব। এটাকে বড় বড় ক্ষেত্রে হচ্ছে কতটা কমিয়ে আনা যায়, বিশেষ করে সেবা গ্রহীতার, যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, এটা হলো দেশের সাধারণ মানুষ। সেবা মানে রাষ্ট্রের কাছে আমার এটা প্রাপ্য, সেই প্রাপ্যটা আমি চাইতে যাচ্ছি বা একটা নিয়মের মধ্য দিয়ে একটা কাজ করব, সেই সেবাটা নিতে গিয়ে আমাকে ঘুষ দিতে হচ্ছে, ওইখানটায় বন্ধ হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, জুলাই কি বিক্রির যোগ্য কিনা, জুলাই চেতনা বিক্রি করে প্রাডো গাড়ি চড়ার অভিযোগ, এটির সাথে আপনি টিআইবির এই রিপোর্টের কোনো যোগসূত্রতা দেখেন কিনা? শুনেন, আমি একটা কথা বলি, যে সমস্ত পলিটিক্যাল লিডার অথবা বড় ব্যক্তিত্ব চেতনার কথা বলেন, তারাই আসলে চেতনাটাকে বিক্রি করেন। চেতনার কথা তো বলার কিছু নাই। মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা, এটা মানে আপনার বিক্রি করার দায়িত্ব আপনার কে দিছে ভাই? আপনি যখন ওটা বলেন, তখনই আপনার একটা ধান্দা আছে। হয় আপনি অর্থনৈতিক ধান্দার কথা বলেন, অথবা আপনি প্রভাব প্রতিপত্তির ধান্দার কথা বলেন, কিছু একটা করেন। এটা তো বলার ব্যাপার না। আপনি কি চেতনা ফ্রি করবেন? চেতনা ফ্রি হলো আপনি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেক এইরকম ফ্রি করে বিক্রি করা হয়েছে। ওই চেতনা বেচতে বেচতে নাতনি পর্যন্ত চলে গেছে, এবং ওই চেতনা আবার বিক্রি হচ্ছে। কোটা হবে না, এই কোটা আবার হচ্ছে। কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, এই কোটা হচ্ছে না, এখন ওই কোটাই হচ্ছে। শুনেন ভাই, পরিবর্তনটা দৃশ্যমান। একজন এমপির বেতন কত বলেন তো? 55,000 টাকা মাত্র। বাংলাদেশে যত এমপি আছে এদের বেতন 55,000 টাকা। আর তেল মেল হাবিজাবি এগুলি মিলে এর জন্য ভাতা পায় 70,000 টাকা। সব মিলে আরো যা গেলে পায়, মানে এলাকায় যায়, এলাকায় একটু খরচ আছে, এইগুলি ওখানে 15,000 টাকা, এরকম 10,000 টাকা, টেলিফোনে 7,800 টাকা, এরকম মিলে মিশে সব মিলে তাদের টোটাল দ্বারা আমি হিসাব করে দেখছি 1,72,500 টাকা। এই হলো একজন এমপির বেতন। এই টাকা আমি যে ইনকাম করি তার অর্ধেকেরও কম। আমি সাংবাদিকতা করি আজকে 36 বছর। ঢাকা শহরে আমি এত বছর চাকরি করছি, কোনোদিন বেকার ছিলাম না। সারা জীবন ভালো ভালো চাকরি করছি।
আমি যখন চাকরি করতাম আমার কন্টেম্পোরারি দিচ্ছে আমার বেতন বেশি ছিল, আমি ভালো চাকরি করতাম সারা জীবন। আমার ঢাকা শহরে একটা গাড়ি নাই, এখনো নাই। আমি পান খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, মদ খাই না, কেউ বলতে পারবে না আমি খাই এগুলো। আমার কোনো অপচয় না, জোয়া খেলি না। আমার হয় না কেন? আমার কোনো সংসারে কাউকে কিছু দিতে হয় না। আমার 4 জনের সংসার, আমার হয় না কেন? হয় না এই কারণে এই টাকা পাইলে আমি যেরকম চলি এইটাই হলো গিয়ে আপনার মানে আপনার লেভেল, এর চেয়ে বেশি আপনি উঠতে পারবেন না, এর চেয়ে বেশি আপনি উঠতে পারবেন না। ঢাকা শহরের এটাই নিয়ম। তো যে লোকটা আপনি দেখবেন গাড়ি চালাচ্ছে, যে গাড়ির দাম 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দামে গাড়ি চালাচ্ছে, কত দূর যাওয়ার আমিও দেখি। আমার সঙ্গে তো অনেক এনসিপি লিডাররা টকশো করতে আসে, অনেক এমপিরা বিএনপিরা টকশো করতে আসে, টকশো করে একসঙ্গে নামি আপনাদের এখান থেকে নামছি না। না আমার পর আমি যাই ওদের গাড়িতে, আপনাদের গাড়িতে, উনি যান ওনার গাড়িতে। ওই গাড়ি কি কোথেকে আসে ভাই? শুনেন আমি বলি আপনাকে, টাকা অর্থ যেটাকে বলি এটা আসমানি উপায়ে আসে না। যদি আসমানি উপায়ে আসতো তাহলে আমাদের নবী খেজুর খেয়ে রাখতো না, ও রোজা রাখতো না। আল্লাহ তার বন্ধুর জন্য কিছু টাকা পয়সা রিয়েল ওগুলি পাঠাই দিত। এটা হয় ডাকাতি করতে হয়, নয় চুরি করতে হয়, নয় ধান্দা করতে হয়, আর নয় আমাদের মতো উপার্জন করতে হয়। আর উপার্জন তো বললাম কি উপার্জন, ওই উপার্জন দিয়ে গাড়ি করতে মিনিমাম 3 বার এমপি হইতে হবে। কোথেকে আসে রে ভাই? এই যে আব্দুল হান্নান মাসুদ, আমি নাম ধরে বললাম, আমি তাই খুব পছন্দ করি পার্সোনালি। সে যে গাড়িতে চড়ে না, সে কি সংসদ ভবনে, সে কি রিক্সায় যায়? মাঝখানে একবার ওই আপনার যেদিন প্রথম সংসদ অধিবেশন হলো আমার একটা কার্ড পাঠাইছিল প্রথম দিন। তো আমি জামু কেমন চিন্তা করতেছি, আমার তো কিছু নাই। তো আমি আরে ফোন দিই, ভাই আপনার গাড়িতে আমার একটু নিয়ে যাবেন। ওই যে আমি তো কার্ড পাই নাই। শেষ পর্যন্ত একজনকে ধরে বলে সে আমি তো বাইরে পড়ছি, আমি রাখানে আইতেছি। আমি যাবো কেন ওই পর্যন্ত, কারণ ওই দূরে নামতে হবো, ওইখান থেকে হাইটা গেলে ঢুকতে না দেয়। দিস ইজ রিয়েলিটি। তারা সবাই কে কি হবে গেছে বলেন? বলবে আমার বন্ধু আমাকে একটা গাড়ি দিয়েছে যাওয়ার জন্য, প্রতিদিন তো যায়, বন্ধু গাড়ি দেয়। বন্ধু কি কারণে দেয়? এই বন্ধু আগে দিত যখন সে ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তখন এই গাড়ি দিত তাকে, এখন দেয় কেন? ওই যে ওবায়দুল কাদেরও দেখছি, ওবায়দুল কাদের আমি নিজে দেখছি, বাংলা বাইরে চাকরি করতো, শেখ মুনির 2 টাকা 3 টাকা বেতন মানে যখন টাকা চাইতো তখন কিছু টাকা দিত, তাহলে কোনো বেতন নাই। পেছনে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে আমিও যাইতাম, আমি তখন পাশে এক জায়গায় চাকরি করতাম। ওই রেস্টুরেন্টের মালিক ওনাকে দেখলে বলতো যে আসতেছে বাকি খাবো, এবং শেষ পর্যন্ত টাকা কোনোদিন দিত না। এই ওবায়দুল কাদেরের পরে 30 লাখ টাকা দেওয়ার ঘড়ি পরে কি কারণে পরে? ওই বন্ধুরা দেয়, এখন দেয়, বন্ধুরা এখন দেয়।